আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আকস্মিক আমেরিকা সফর এবং একে ঘিরে তৈরি হওয়া জল্পনাগুলো বর্তমানে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভূ রাজনীতি এবং কূটনীতির প্রেক্ষাপটে এই বিষয়টিকে সহজভাবে ও যুক্তিনিষ্ঠভাবে বিশ্লেষণ করব এই প্রতিবেদনে। একটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যখন জরুরি ভিত্তিতে ডাকা হয় তখন তার পেছনে সাধারণত তিনটি প্রধান কারণ থাকে: আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের লড়াই। এছাড়া কৌশলগত ভারসাম্য, বাংলাদেশ যেন কোনো বিশেষ অক্ষ, সেই অক্ষের যেমন চীন, পাকিস্তান, তার দিকে অতিরিক্ত ঝুঁকে না পড়ে সেটা নিশ্চিত করা। এবং তৃতীয়ত অভ্যন্তরীণ স্থিতিশীলতা, মানে নির্বাচনের আগে দেশে কোনো ধরনের চরমপন্থা বা অরাজকতা সৃষ্টির ঝুঁকি আছে কিনা সে বিষয়ে গোয়েন্দা তথ্যের আদান প্রদান। খলিলুর রহমানের দুবাই থেকে সরাসরি আমেরিকা ছুটে যাওয়া ডাক পাওয়ার সাথে সাথেই এটি প্রমাণ করে যে বিষয়টি সময় সাপেক্ষ, মানে সময় তো দেয়া হয়নি, বরং খুবই তাৎক্ষণিক, ইনস্ট্যান্ট ছিল, জরুরি তলব। তবে জনমনে প্রচলিত জল্পনাগুলোর সবকটি সত্য হবে এমন নয়। বড় দেশগুলোর কূটনীতি অনেক সময় চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্যের রাজনীতির উপরে নির্ভর করে। এখন দেখা যাক বিভিন্ন মহলে খলিলুর রহমানের যাওয়া নিয়ে যে জল্পনাগুলো চলছে এবং ওই আগের যে তিনটি কারণের কথা বললাম সেইগুলোর ভিত্তি করে একটু বিস্তারিত সেই জায়গাগুলো আমরা আলোচনায় নিয়ে আসি। দেখি সেই জল্পনাগুলো যেগুলো চলছে সেগুলো কি রকম। প্রথমে দেখা যাক খলিলুর রহমানকে যেরকম জরুরি ভাবে ডেকে পাঠিয়েছে আমেরিকা, সেটাকে আমন্ত্রণ বলবো না জরুরি তলব বলবো? কূটনৈতিক ভাষায় কোনো স্বাধীন দেশের উচ্চপদস্থ কর্মকর্তাকে অন্য দেশ সাধারণত তলব করতে পারে না, তবে জরুরি আলোচনা বা বিশেষ আমন্ত্রণে ডেকে পাঠানো হয়। খলিলুর রহমান যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাই তার এই সফর নিশ্চিতভাবেই কোনো গুরুত্বপূর্ণ নিরাপত্তা বা কৌশলগত আলোচনার ইঙ্গিত দেয়। তবে আমেরিকা যেহেতু দুনিয়ার সবচেয়ে তাকতবর দেশ, শক্তিশালী দেশ, এবং তার কাছে বাংলাদেশ পাহাড়ের কাছে একতাল মাটির ঢিপির মতো, সুতরাং কেউ যদি আমন্ত্রণ শব্দের বদলে তলব কথাটি ব্যবহার করেন এক্ষেত্রে করতেই পারেন, ভুল কিছু হবে না। এবার আসা যাক কেন এই জরুরি তলব। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এক নয় বেশ কয়েকটি কারণে ডাক পেয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং এই জল্পনাগুলো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু জল্পনাগুলো খুব চলছে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীন ও পাকিস্তানের মধ্যে কদিন আগে বেজিংয়ে এক উচ্চ পর্যায়ের জোট তৈরি হয়েছে এবং সেই জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসাক দার জানুয়ারি ৩ থেকে ৫ চীন সফরে ছিলেন। সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতা মন্ত্রীদের সঙ্গে কয়েক দফা, প্রায় যা খবর তাতে প্রায় ৭ দফা ৮ দফা উচ্চস্তরীয় বৈঠকে বসেন। সেই বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে অচল হয়ে যাওয়া যে সার্ক, সাউথ এশিয়ার যে একটা সংস্থা, তার বিকল্প একটি সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এই সংগঠনটি পাকিস্তান চায় ভারত বিরোধিতার একটা অস্ত্র হিসেবে।
ভারতের বিমস্টেক সংগঠনের বিরুদ্ধে। খবরে এটাও প্রকাশ যে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরই ইসাক দার ফোন করেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে। তৌহিদ হোসেন ওই সংগঠনে যোগ দিতে যে এক পায়ে খাড়া বাংলাদেশ সেটাও জানিয়ে দিয়েছেন। কারণ ভারত বিরোধিতা পাকিস্তানের মতোই বাংলাদেশের বর্তমান সরকারের রাষ্ট্রধর্ম। ভারত বিরোধিতা ঠিক সেভাবে কিন্তু চীনের রাষ্ট্রধর্ম নয়, কিন্তু তাদের নজরে আছে আমেরিকার বিরোধিতা। ইন্দো প্যাসিফিকে চীনকে বাড়তে দিতে চায় না আমেরিকা, আবার চীনও চায় নিজের প্রভাব বাড়াতে। আবার ওই যে ভারতও চায় চীনের প্রভাব রোধ করতে এবং সেই সঙ্গে নিজের প্রভাব বাড়াতে। অর্থাৎ চীনের বিরুদ্ধে ভারত আর আমেরিকার জোট, আবার ভারতের বিরুদ্ধেও পাকিস্তানের জোট চীনের সঙ্গে। যে যার জোটকে শক্তিশালী করবার জন্য টানছে বাংলাদেশকে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে বলার অপেক্ষা রাখে না, তাই ভারত সরাসরি কথা বলছে না বাংলাদেশের সঙ্গে। এগিয়ে এসেছে আমেরিকা। খলিলুরকে তলব সে কারণে, এবং আমেরিকার তরফ থেকে বাংলাদেশকে এই কথাটি বলে দেয়া বা এই হুঁশিয়ারি দেয়া যে চীনের সঙ্গে হবনবিং, বেশি মেলামেশা আদৌ পছন্দ নয় আমেরিকার, সুতরাং এগিয়েও না। দ্বিতীয় যে বড় কারণ এই প্রসঙ্গে, খলিলুরের এই হঠাৎ জরুরি তলব পেয়ে যাওয়া প্রসঙ্গে, সে কারণটা হলো বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পাকিস্তান সফর এবং পাকিস্তান থেকে চীনের তৈরি যুদ্ধ বিমান ক্রয়ের সিদ্ধান্ত। যদি বাংলাদেশ পাকিস্তান বা চীনের সাথে বড় কোনো সামরিক চুক্তিতে জড়ায়, তবে তা দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তা উদ্বেগ যেমন বাড়িয়ে দেয়, তেমনি আমেরিকার যে ইন্দো প্যাসিফিক কৌশল তার সাথেও সাংঘর্ষিক হয়। আমেরিকা সবসময় চায় তাদের মিত্ররা যেন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরশীল না হয়, এবং এই কথাটা মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে গোপন বোঝাপড়া হয়েছে সেখানেও এটা বলে দেয়া আছে। এই জল্পনা যারা করছেন তাদের এটা সত্যি হওয়ার অনেক কারণ আছে, তবে খলিলুর রহমানকে ডাকার মূল কারণ হতে পারে তাই বাংলাদেশের সামরিক ভারসাম্য রক্ষা এবং আমেরিকা সহ পশ্চিমা ব্লকের সাথে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখা। তৃতীয়ত, বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন দেবার ব্যাপারে আমেরিকা বেশ কিছুদিন ধরে বলে আসছে। তবে সরাসরি কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে রাখা বা না রাখার বিষয়ে আমেরিকা সাধারণত নির্দিষ্ট নির্দেশ দেয় না। তারা বরং একটি প্রক্রিয়া বা পরিবেশ তৈরির উপরে জোর দেয় কিংবা পেছন থেকে খেলে বন্ধ করে দেয় দেশের এই ব্যাপারটা। যেমন কয়েকদিন আগে দেখুন, মায়ানমারে ভোট করলো সেখানকার সামরিক শাসক। সেই নির্বাচনে আং সান সু চির দল নির্বাচন বয়কট করেছিল, যদিও বাংলাদেশের শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচন বয়কট করেনি, করার কথাও বলছে না। তাদেরকে নির্বাচনের বাইরে রেখে দিয়েছে সরকার। ইতিমধ্যে মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে। এই দাবি প্রথম থেকেই ভারতও করে আসছে। খলিলুর রহমানের সাথে আলোচনায় নির্বাচনের রোডম্যাপ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হওয়া অস্বাভাবিক নয়। আমেরিকা বিশেষ কোনো নির্দেশ দিতেই পারে বলে জোর জল্পনা আছে বিশ্লেষকদের মধ্যে, এবং সেই জল্পনায় যথেষ্ট যুক্তিও আছে। চতুর্থত, অন্তর্বর্তী সরকারের প্রধান পদ থেকে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেয়া, তাকে বলে দেয়া আপনি পদত্যাগ করে সেফ এক্সিট নিয়ে আপনার খুশি মতো আপনি ফ্রান্সে যান, কারণ ফ্রান্সে তার বহু কয়েকশো কোটি ডলারের তার বিনিয়োগ আছে ফ্রান্সে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর
আমেরিকার সমর্থন এখন অনেকটা নড়বড়ে হয়ে গেছে। এর বেশ কিছু কারণ আছে। তার মধ্যে ইউনূসের আমলে মানবাধিকারের তীব্র যে সংকট সেটা প্রধান। একই সঙ্গে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু হত্যার বাড়াবাড়ি এবং সেটা রুখতে সরকারের ব্যর্থতা। এছাড়া ইউনূস সরকারের প্রশ্রয়ে যেভাবে মৌলবাদীরা দেশের দখল নিচ্ছে সেটা আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। তাই তার পদত্যাগ নিয়ে আমেরিকার চাপ দেওয়ার বিষয়টি অন্তত এই কারণের জন্য অযৌক্তিক মনে হয় না। এবং সর্বশেষ ভেনেজুয়েলা কাণ্ডের পর মাদুরোকে কিডন্যাপ কাণ্ডের পর মাদুরোর ভারত ও আমেরিকার কাছাকাছি চলে আসা। ভারত তার আর্থিক ও জাতীয় স্বার্থের কথা ভেবে মাদুরোর কিডন্যাপে কোনো কড়া প্রতিক্রিয়া দেখায়নি এবং এটা রাশিয়ার কড়া প্রতিক্রিয়া দিয়েছে তার থেকে বেরিয়ে যাওয়া। এটা দৃশ্যত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করেছে, সে কথা তিনি প্রকাশ্যে বলেওছেন। বলা বাহুল্য এই ঘটনা ভারত আমেরিকার নৈকট্য কাছাকাছি আসাটা বাড়িয়ে দিয়েছে। এই নৈকট্য আগামী দিনে যে আরো বাড়বে সেটাও ধরে নেওয়া যায়। এই ঘনিষ্ঠতা যে শুধু ভারত চাইছে তা নয়, চীনের দাপাদাপি রুখতে আমেরিকার কাছে ভারতকে সঙ্গে নেওয়া ছাড়া আর কোনো গতি নেই। খলিলুর রহমানকে এই প্রেক্ষিতে আমেরিকা কিছু সুস্পষ্ট নির্দেশ দিতে পারে বলে জোর জল্পনা আছে, কিন্তু এখানে একটা ওই কিন্তু আছে। সেই কিন্তুটা হলো যে ট্রাম্প যেমন কি যে চান, কি যে করতে চান, এটা তার হাতের বুকের মধ্যে তাসটাকে গুটিয়ে রেখে দেন, লুকিয়ে রাখেন। কখন যে কি তাস বার করে দেবেন এই খবর কেউ জানে না। আপনারা দেখলেন কিভাবে ভেনেজুয়েলাকে নিজের দখলে আনবার জন্য যে ডাকাতিটা করলেন ভেনেজুয়েলাতে, এটা কি কেউ কোনোদিন ভাবতে পেরেছিল এটা করা যায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন ঘটনা কোথাও ঘটেনি। সুতরাং ট্রাম্প কি করবেন, কবে, কখন, কোন দিকে ঘুরে যাবেন কেউ বলতে পারে না। তাহলেও আশা করা যায় খলিলুর রহমানকে ডেকে নিয়ে যাওয়ার পেছনে আমেরিকার কিছু সুস্পষ্ট নির্দেশ দিতে পারে। সেই নির্দেশগুলো ওপরে যে কারণগুলো বললাম, কোন কোন দিকে নির্দেশগুলো আসতে পারে সেইটা দেখা যাবে আগামী, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী 2-1 দিনের মধ্যে। আপাতত এখানেই থামছি। ধন্যবাদ। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আজ নিয়ে 3 দিন হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমেরিকা। এই ঘটনার প্রতিবাদ করেছে সারা বিশ্বের বহু দেশ। এর মধ্যে কিছু দেশের সমালোচনা রীতিমতো কড়া, যেমন রাশিয়া ও চীন। রাশিয়া বলেছে এই ঘটনা একটি সার্বভৌম দেশের ওপর অমার্জনীয় আক্রমণ। একই রকম কড়া প্রতিক্রিয়া চীনেরও। এরা ছাড়াও আরো বেশ কিছু দেশ যারা এই মুহূর্তে পারমাণবিক ক্ষমতা অর্জন করেনি, সেই পারমাণবিক অস্ত্র যাদের হাতে নেই, সেই সব দেশগুলোর মধ্যে ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকো, স্পেন, উরুগুয়ে, চিলি, এরা একটি জয়েন্ট স্টেটমেন্ট জারি করে এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তারা বলেছে it can constitute an extremely dangerous precedent for peace and regional security and endanger the civilian population। অর্থাৎ এই ঘটনা যেটা করেছে আমেরিকা, এটা একটা ডেঞ্জারাস, ভয়ঙ্কর একটা ঘটনার শুরু করে দিল, প্রেসিডেন্ট হলো, এবং সারা পৃথিবীর এবং এই অঞ্চলের তো বটেই, সারা পৃথিবীর নিরাপত্তাকে একটা বিপদের মুখে ফেলে দিল। কড়া প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সমেত পৃথিবীর বহু দেশ।
কেবল ইউরোপের দেশগুলো তারা ধরি মাছ না ছুঁই পানি করে প্রতিক্রিয়া দিয়েছে। বাংলাদেশও একটা প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু সেটাও এমনভাবে যাতে কিছুই পরিষ্কার হয় না। এবং পাকিস্তান এখনো পর্যন্ত সরকারিভাবে এর জন্য কোনো কিছু বলেনি। কিন্তু এসব সত্ত্বেও অবাক করেছে সেটা হচ্ছে ভারতের প্রতিক্রিয়া। ভারতের প্রতিক্রিয়ার ভাষ্যটা ঠিক কি সেটা একটু দেখি। প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে যেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাদের আনুষ্ঠানিক মূল ভাষ্য বেশ দেরিতে এলো। এবং সেই দেরিতে মানে সেটা 3 তারিখে ঘটনা ঘটেছে, 5 তারিখে ভারতের ভাষ্য এসছে, বিবৃতি এসছে। এবং এই বিবৃতি আবার মাত্র 3টি লাইনে দাঁড়িয়ে আছে। কি বলা হয়েছে সেখানে? সাধারণভাবে যেটা বলা হয়েছে, রিসেন্ট ডেভেলপমেন্টস ইন ভেনেজুয়েলা আর এ ম্যাটার অফ ডিপ কনসার্ন। We are closely monitoring the evolving situation. India reaffirms its support to the well-being and safety of the people of Venezuela. We call upon all concerned to address issues peacefully through dialogue, ensuring peace and stability of the region. অতিরিক্তভাবে এর বাইরে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারত সরকারের তারা জানিয়েছে যে কারাকাসে অর্থাৎ ভেনেজুয়েলার রাজধানীতে ভারতের দূতাবাস ভারতীয় সম্প্রদায়ের সাথে যোগাযোগ রাখছে এবং সহায়তা দিচ্ছে। ভারতীয় নাগরিকদের ভেনেজুয়েলায় সব ধরনের অপরিহার্য ভ্রমণ এড়াতে এবং সেখানে থাকলে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। আচ্ছা, এই বিবৃতিতে ভারত এত বড় ঘটনাকে কন্ডেম বা নিন্দা করছে এমন কথা কি কোথাও দেখতে পেলেন? আশা করি কোথাও সেই কথাটা নেই। শুধু বলা হয়েছে ভেনেজুয়েলার ঘটনা গভীর উদ্বেগের বিষয় এবং ভারত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারত ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার প্রতি ভারত তার যে আকাঙ্ক্ষা সেটা পুনরায় ব্যক্ত করছে। এর মধ্যে কোথাও নিন্দার ভাষা নেই। প্রশ্ন উঠেছে, কেন এই অবস্থান ভারত সরকারের? এই বছর ব্রিক্স সংস্থার চেয়ারম্যান, ব্রিক্স মানে BRICS, 5টা দেশ নিয়ে যে ব্রিক্স সংস্থা, 5টা দেশ, B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না অ্যান্ড S ফর সাউথ আফ্রিকা। এই 5টা দেশের মধ্যে ইন্ডিয়া বা ভারত ছাড়া বাকি 4টি দেশ আমেরিকার নিন্দা করেছে কড়া ভাষায়। ভারত নিন্দাই করেনি। এর পেছনে কি কারণ থাকতে পারে? কারণ ছাড়া কিছু হয় না। যে কারণগুলো নিয়ে খুব আলোচনা চলছে মিডিয়াতে এবং বিশ্লেষকদের মধ্যে, সেগুলো এরকম। 1, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে কথাবার্তা চূড়ান্ত, যদিও সই হয়নি। কবে হবে তারও কোনো নিশ্চয়তা নেই। ভারতীয় পণ্যের খুব বড় বাজার আমেরিকা। চুক্তির চূড়ান্ত পর্যায়ে এসে বা সেই বাজারে অর্থাৎ আমেরিকার সাথে চুক্তিতে কোনো ব্যাঘাত ঘটাতে চায় না ভারত, তাই হয়তো এমন নরম প্রতিক্রিয়া। তাহলেও একটা কথা বলতে হবে, ভারত নরম প্রতিক্রিয়া দেওয়ার পরেও কিন্তু ট্রাম্প গতকাল তিনি বলেছেন যে ভারত যদি রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ না করে তাহলে ভারতের যে 50%, 50% শুল্ক বা ট্যারিফ আছে সেটাকে আরো বাড়ানো হতে পারে। চীনের ক্ষেত্রে 100% সেটা হতে পারে। সুতরাং ট্রাম্প কিন্তু ও একটি অদ্ভুত জিনিস,
উনি ভারত নরম প্রতিক্রিয়া দিলেও যে ট্রাম্প সেটা গ্রহণ করে ভারতের দিকে কোনো ফুলের তোড়া এগিয়ে দিয়েছে, আদৌ তা নয়। তবুও ভারত নরম প্রতিক্রিয়া দিয়েছে আগে। দ্বিতীয়ত, মোদী সরকার ভয় পেয়েছে, এমন কথাও শোনা যাচ্ছে। ভারতে মোদির মতো, বিজেপির মতো কোনো শক্ত সরকার থাকুক, এটা কোনো দিন আমেরিকা চায় না, চায়নি। ভারত একটা দুর্বল সরকার ক্ষমতায় থাক, এটা যে শুধু ট্রাম্প চান তা নয়, এই চাওয়া ঐতিহ্যগতভাবে আমেরিকার সমস্ত সরকার এই পথ নিয়েছিল। আমেরিকার ক্ষমতা নেই নৈশ অভিযান চালিয়ে মাদুরোর মতো মোদিকে তুলে নিয়ে যাওয়ার। আমেরিকার ক্ষমতা নেই আমেরিকা থেকে এসে ভারতে এখানে তারা সশস্ত্র আক্রমণ চালাবে, এমন ক্ষমতাও নেই। মনে রাখতে হবে, ভারত হচ্ছে একটি পারমাণবিক শক্তিধর দেশ। সুতরাং আমেরিকার দাদাগিরি চালাতে গেলে আমেরিকাকেও অনেক চিন্তা করতে হবে, এবং সেই রকম পরিস্থিতি এলে সারা বিশ্ব জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ এসে যাবে। সুতরাং বাংলাদেশ, নেপাল, এছাড়া আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় যেভাবে গণ অভ্যুত্থান ঘটিয়ে শাসক বদল করেছে আমেরিকা, সেটাও ভারতের ক্ষেত্রে সম্ভব নয় এত বড় দেশে। এখানে এক চেষ্টা হয়েছিল, আপনাদের মনে আছে, কিছুদিন আগেই লাদাখের একজনকে দিয়ে এই চেষ্টা করেছিল গণ অভ্যুত্থান, ঠিক নেপালের গণ অভ্যুত্থানের পরপর। সুতরাং সেটাও ভারতের ক্ষেত্রে সম্ভব নয়। ভারতের ক্ষেত্রে একটাই পথ আমেরিকার সামনে, সেটা হলো মোদী সরকারের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে জনমত তৈরি করে ও এই কাজে অঢেল আর্থিক মদত দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা, নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা মোদীকে পরাস্ত করা। এই খেলা আমেরিকা যে এর আগে করেনি তা নয়। 2024-এর সাধারণ নির্বাচনের সময় ভারতে এই খেলা খেলেছে আমেরিকা, সফল হয়নি। সেই চেষ্টা আবার শুরু করেছে রাহুল গান্ধী ও কংগ্রেস দলকে দিয়ে। রাহুল গান্ধী যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার বিরুদ্ধে ভোট চুরির যে অভিযোগ করছে আজকাল, এবং সেই অভিযোগ নিয়ে দেশে বিদেশে সব জায়গায় ভাষণ দিয়ে যাচ্ছে রাহুল গান্ধী, সেটা কিন্তু এই প্ল্যানেরই অঙ্গ। এছাড়া তৃতীয়ত আর একটা কারণ কি, আর একটা কারণ যেটা ঘুরে ফিরে আসছে সবার মধ্যে, সেটা হচ্ছে যে ব্রিক্স নিয়ে ভয় দেখানো ভারতকে। কারণ ব্রিক্সের চেয়ারম্যান এবছর, আগেই বলেছি যে এবছর ব্রিক্সের চেয়ারম্যান ভারত, এবং ব্রিক্স মানে হচ্ছে তার বড় একটা জিনিস রয়েছে, ডি-ডলারাইজেশন, ডলারের মূল্যকে নামিয়ে দেয়া। এবং ডলারের ওপরে এই আঘাত এলে ব্রিক্স নিজের কারেন্সি করবার কথাও রয়েছে। এবং এই পথে যদি সত্যি পদক্ষেপ করে ভারত এবং ব্রিক্স, তাহলে আমেরিকার সমূহ বিপদ। যে আন্তর্জাতিকভাবে ডলারের যে অবস্থান, ডলারের যে ভূমিকা, তার জোরেই আমেরিকার সুপার পাওয়ার, এটা একটা বড় কারণ তার জন্যে। এবং সেইটার জন্যেই ভারত প্রথম থেকে কিছুটা তৈরি হয়ে থাকছে, যাতে আমেরিকার বিরাগ ভাজন হয়ে কোনো বড় বিপদের সামনে না পড়তে হয়। বড় বিপদ মানে অর্থনৈতিক বিপদ এবং রাজনৈতিক বিপদের একটা সম্ভাবনা তো থাকেই। সুতরাং ভারতের নরম অবস্থান সেই কারণে। চতুর্থ কারণ হচ্ছে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে কোনো বড়সড় ব্যবস্থা নিতে চলেছে ভারত, এমন অনুমান বহু বিশ্লেষকের। এর কারণ হচ্ছে
ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে ভারত যে শর্ত দিয়েছিল বাংলাদেশের কাছে, সেই শর্ত বাংলাদেশ মানেনি। আওয়ামী লীগ নির্বাচনে অন্তর্ভুক্ত হতে পারেনি। সেজন্যেই ভারত বাংলাদেশে বড়সড় কোনো ব্যবস্থা নিতে চলেছে, কারণ ভারত চায় না যে বাংলাদেশে একটা ভারত বিরোধী একটা সাম্প্রদায়িক শক্তি সেখানে ক্ষমতায় আসুক। আর সেজন্যেই নাকি ওই যে বড়সড় ব্যবস্থা নিতে চলেছে বাংলাদেশে, তার জন্যই ভারত এই মুহূর্তে চটাতে চায় না আমেরিকাকে, তাই এই নরম প্রতিক্রিয়া। এটা যুক্তিযুক্ত কারণ বলে মনে হতেই পারে। দেখুন, বাংলাদেশ ও ভারতের সোশ্যাল মিডিয়াতে একটি সম্ভাবনা বেশ ঘুরপাক খাচ্ছে 2-3 দিন। সেটা হলো, যেভাবে মার্কিন সেনা হঠাৎ অভিযানে মাদুরোকে তার প্রাসাদ থেকে কিডন্যাপ করে এনেছে, সেভাবে ভারতীয় সেনাও নাকি হঠাৎ অভিযানে যমুনা থেকে তুলে আনবে মোহাম্মদ ইউনূসকে। তাতে ইউনূসের অন্তর্বর্তী শাসনের অবসান ঘটবে একেবারে বিনা রক্তপাতে বা খুব কম রক্তপাতে, যেমনটা হয়েছে ভেনেজুয়েলাতে মাদুরোর ক্ষেত্রে। এমন কথাও আমার কানে এসেছে, প্রেসিডেন্ট মাদুরোকে কিডন্যাপ করার ব্যাপারে ভারতের নরম প্রতিক্রিয়ার কারণ নাকি এটাই যে ইউনূসকেও একইভাবে তুলে আনলে আমেরিকা যাতে বিরূপ প্রতিক্রিয়া না দেয়। মাদুরোর ব্যাপারে ট্রাম্প যা করেছেন সেটা এবার থেকে পৃথিবীর অন্য কোনো দেশ, বিশেষত শক্তিশালী দেশ, তারা যদি কোনো দুর্বল দেশের ব্যাপারে অনুসরণ করে অবাক হওয়ার কিছু নেই। ইতিমধ্যে চীন তাইওয়ানকে ঘিরে তাদের সৈন্য সমাবেশ, তাদের যুদ্ধাস্ত্র সমাবেশ করে দিয়েছে এবং খুব সম্ভব চীন, একটা কথা 2024 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন যে 2027 মধ্যেই তাইওয়ানকে এক চীনের মধ্যে নিয়ে আসবে, অর্থাৎ মূল চীনা ভূখণ্ডের সাথে যুক্ত করা হবে। সুতরাং চীন তার মহড়া দেয়া শুরু করেছে এবং আমেরিকা যেটা ভেনেজুয়েলাতে করলো, চীন যদি সেইভাবে তাইওয়ানে গিয়ে কিছু করে আমেরিকার কিছু বলবার নেই। আর এটাও মনে রাখতে হবে, চীন কিন্তু পরমাণু শক্তিতে খুবই বড় শক্তিধর দেশ। সুতরাং আমেরিকা ওই গায়ের জোর দেখিয়ে চীনকে শায়েস্তা করবে এমন ভাবার কোনো কারণ নেই। সুতরাং এবার থেকে পৃথিবীর অন্য দেশগুলো যদি অনুসরণ করে এই ট্রাম্পের লাইন, জোর করে ধরে নিয়ে আসা, অবাক হওয়ার কিছু নেই। জাতিসংঘ, আন্তর্জাতিক কানুন, এখন এসব স্রেফ গাল ভরা কথা। আমেরিকা ভেনেজুয়েলার দখল নিচ্ছে বলে চীন খুব সমালোচনা করছে, কিন্তু চীন নিজে তিব্বতে সে অত বছর আগে কি করেছে? রাশিয়া ইউক্রেনে, হ্যাঁ, রাশিয়ার আক্রমণ করার যথেষ্ট কারণ আছে, কিন্তু ইউক্রেনে তারা আক্রমণ করেছে, এটাই তো হচ্ছে আসল কথা। কারণ ইউক্রেন হচ্ছে দুর্বল দেশ, তার পেছনে আমেরিকা এবং সমস্ত ইউরোপ জড়ো হয়ে থেকেও রাশিয়াকে টাইট দিতে পারছে না, হারাতে পারছে না। সুতরাং দুনিয়ার নতুন নিয়ম এখন, জোর যার মুল্লুক তার। তা সত্ত্বেও বলবো, এমন জল্পনা আমি নিজে ব্যক্তিগতভাবে, কোন জল্পনা? ওই যে ইউনূসকে তুলে আনবে, কিডন্যাপ করে আনবে মাদুরোর মতো ভারত, এই রকম জল্পনা আমি নিজে ব্যক্তিগতভাবে একদম অবাস্তব মনে করি। সেরকম সক্ষমতা ভারতের যদিও আছে, তা সত্ত্বেও মাদুরোকে ধরে নিয়ে এসে ট্রাম্প খুব বুক বাজাচ্ছেন বটে, কিন্তু আমেরিকা যে ক্রমশ বন্ধু শূন্য হয়ে যাচ্ছে তাদের ঘরের দুয়ারে ল্যাটিন আমেরিকাতে, সেটা খুব শিগগির বোঝা যাবে, বোঝা যাচ্ছে অলরেডি। ভারত এই জায়গায় যেতে চায় না,
কারণ ভারত প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। সুতরাং ভারত এইভাবে যেতে চায় না এবং যাবেও না কখনো, এটা আমার বিশ্বাস। এটা ঠিক যে বাংলাদেশকে ঘিরে যেভাবে যুদ্ধ প্রস্তুতি তৈরি করেছে ভারত, তাতে যমুনায় অভিযান চালিয়ে ইউনূসকে তুলে নিয়ে আসা কয়েক মিনিটের ব্যাপার। ভারত যদি সেই কাজটা করে তবে আমেরিকারও বলার কিছু থাকবে না। তবুও আমি বিশ্বাস করি ভারত যাবে না সে পথে। তবে এটাও ঠিক, আন্তর্জাতিক পরিস্থিতি এত দ্রুত পাল্টাচ্ছে যে কোনো কিছুই আর আজকাল অসম্ভব মনে হয় না। যেভাবে হামলা চালিয়ে মাদুরোকে তুলে নিয়ে এসেছে ট্রাম্পের ডেল্টা ফোর্স, সেটা কি এই ৩রা জানুয়ারির আগে পৃথিবীর কেউ ভাবতে পেরেছিল? আমেরিকা তো ভেতরে ভেতরে ভেবেছিল, কিন্তু আর কেউ কি ভেবেছিল? চীন তো মাদুরোকে নিয়ে আসার ৬-৭ ঘন্টা আগে মাদুরোর সাথে বৈঠক করেছে চীনের প্রতিনিধি দল। সুতরাং যে কোনো সময় আপাত অবাস্তব কিছু হতে পারে। আর ভারতের চিন্তায় যে কিছু একটা বড়সড় ভাবনা চলছে বাংলাদেশকে নিয়ে, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা একদমই সত্যি। সুতরাং যা কিছু হতে পারে। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।